প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আমরা আজকে দেখব ফটোশপে আমরা কিভাবে অ্যানিমেশন করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা জানবো অ্যানিমেশন কি, অ্যানিমেশনটা আমরা কোথায় ইউজ করব, কেন করব, কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে দেখব। তো আমরা শুরুতেই দেখে নিই যে আসলে অ্যানিমেশনটা কি, আমরা অ্যানিমেশনটা কেন করব। আমি এখান থেকে অ্যানিমেশনের কথা যদি বলতে যাই, অ্যানিমেশন হচ্ছে সময়ের সঙ্গে বস্তুর পরিবর্তন, এটাকেই বলতেছি আমরা অ্যানিমেশন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো একটা বস্তুর তার পজিশন চেঞ্জ হবে বা তার কালার চেঞ্জ হবে, এই বিষয়টাকে আমরা এখান থেকে বলতেছি। অর্থাৎ সময়ের সঙ্গে বস্তুর একটা অবস্থার পরিবর্তনকেই অ্যানিমেশন বলতেছি। যদি আমার এমন হয় যে সেখানে আমার বস্তু স্থির আছে, এখান থেকে তার কোনো পরিবর্তন আসতেছে না, তাহলে এখান থেকে কোনো এটাকে অ্যানিমেশন বলা যাবে না। আবার যদি আমরা এখান থেকে অনেকটা সময় নিচ্ছে এখান থেকে কিন্তু তার কোনো পরিবর্তন নাই, এটাকেও আমরা অ্যানিমেশন বলবো না। অ্যানিমেশন হচ্ছে কি, সময়ের সঙ্গে বস্তুর পরিবর্তন। অ্যানিমেশন সম্পর্কে যদি আমরা বলি, এখান থেকে অ্যানিমেশন এবং ভিডিও দুইটা অনেকটা সিমিলার বিষয়। এখান থেকে যে ভিডিও কিভাবে হয় বা অ্যানিমেশন কিভাবে হয়, দুইটা মূলত সেম বিষয়। আমি যদি একটু এক্সাম্পল স্বরূপ বলি, যে আমরা ভিডিও যখন করি, সে মোবাইল দিয়ে আমরা যখন ভিডিও করি, একই ক্যামেরা দিয়ে আমরা কোনো সময় স্টিল ইমেজ তুলতেছি, আবার কখনো ভিডিও করতেছি। তো বিষয়টা দুইটা সময়ে কি হচ্ছে, যখন আমি স্টিল ইমেজ তুলতেছি তখন কি হচ্ছে, যখন আমি ভিডিও করতেছি তখন কি হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখন স্টিল ইমেজ তুলতেছি ক্যামেরার সাহায্যে, তখন সে কি করতেছে, একটা স্ন্যাপশট নিচ্ছে, সে একটা শট নিচ্ছে। যখন ভিডিও করতেছি তখন কি হচ্ছে, সে একের পর এক ইমেজ তুলতেছে, একটার পর একটা ইমেজ তুলতেছে। এটা আমাদের আর ক্যামেরার কোয়ালিটি অনুযায়ী, আমাদের ফ্রেম রেট অনুযায়ী এখান থেকে সে কতটা পার সেকেন্ড, কতটা 20টা 25টা 30টা বা এর চাইতে বেশিও অনেক সময় ছবি ওটাই থাকে। তো তখন সেটা বিষয়টাকে আমরা বলি ভিডিও। অর্থাৎ আমার কোনো একটা মুভমেন্টের যদি প্রতিটা মুভমেন্টের ইমেজ যদি আমরা এখান থেকে উঠাই নিই, তারপর প্রতিটাকে যদি আমরা একটা একটা করে নেক্সট করি, তাহলে কিন্তু মনে হবে যে আমি অ্যানিমেটেড হচ্ছে, আমি নাড়াচাড়া করতেছি। কিন্তু মূলত বিষয়টা ছিল কি, যে হ্যাঁ, আমার প্রত্যেকটা স্টিল ইমেজ যখন আমি খুব দ্রুত চেঞ্জ করতেছি, তখন মনে হচ্ছে যে বিষয়টা অ্যানিমেটেড হচ্ছে। তো এটাই হচ্ছে অ্যানিমেশন। আমরা যখন অ্যানিমেশন করতে যাব, তখন এখানেও আমাদের বিভিন্ন ধরনের ফ্রেম প্রয়োজন হবে, এখান থেকে সময় বাড়ানোর জন্য, আমাদের বস্তুর অবস্থার পরিবর্তন করার জন্য। তো এই অ্যানিমেশন যখন আমরা করব, আমরা কিছু অ্যানিমেশন দেখে আসি এবং আমরা যে ধরনের অ্যানিমেশন করতে পারি ফটোশপে, এবং এই অ্যানিমেশনগুলো আমরা কোথায় ইউজ করব আমরা একটু দেখে আসি। আমরা প্রত্যেকেই হয়তো এই ধরনের অনলাইন পত্রিকাগুলো পড়ে থাকি। অনলাইন পত্রিকাগুলো পড়লে আমরা এখান থেকে দেখব যে এখানে বিভিন্ন ধরনের অ্যাড আছে, এখান থেকে অ্যাডটা অ্যানিমেটেড হচ্ছে, অর্থাৎ এখান থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে, একটার পর একটা ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা অ্যাড আছে, এখানে বেশ কিছু অ্যাড আছে, এই অ্যাডগুলো কি হচ্ছে, ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আরও অন্যান্য কিছু পত্রিকায় যদি দেখি, তাহলে যেখানেও দেখব আমাদের এখান থেকে ইনফরমেশনগুলোর পরিবর্তন আসতেছে। এই ধরনের অ্যাডগুলার চাহিদাটা বেশি হয় কেন? এই ধরনের অ্যাডগুলার, আমাদের এই অ্যানিমেটেড অ্যাডগুলার চাহিদা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা এখান থেকে খুবই অল্প পরিমাণে জায়গায় এখানে অনেক বেশি ইনফরমেশন দিতে পারি। দেখেন, এখানে একটা অ্যাড হচ্ছে, এই অ্যাডের ইনফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া সম্ভব। নর্মালি যদি এটা হার্ড কপি হইতো, কোনো প্রিন্ট কপি হইতো, তাহলে কিন্তু এতগুলো ইনফরমেশন এই অল্প জায়গাতে দেওয়া সম্ভব হতো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের স্টিল কোনো বিষয়ের চাইতে অ্যানিমেটেড কোনো বিষয়ের উপরে আমাদের চোখটা একটু বেশি যায়। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাডের, একটা বিজ্ঞাপনের যে লক্ষ্য, সেটাও আমাদের একটা অ্যাড বা বিজ্ঞাপনের যে উদ্দেশ্য, সেটাও আমাদের এখানে সফল হয়। কেমন, যে আমরা যখন কোনো একটা অ্যাড বা বিজ্ঞাপন করি, আমরা চাই যে আমাদের ইউজার বা আমাদের গ্রাহক এখান থেকে আমি কি মেসেজটা দিতে চাচ্ছি তাকে, এটা সম্পর্কে সে জানুক। তো অ্যানিমেটেড যে কোনো জিনিসের উপরে আমাদের এখান থেকে চোখটা বেশি পড়ে, খুব সহজেই যে আমাদের নজরকে আকৃষ্ট করতে পারে। আমরা এখানে যে ধরনের অ্যানিমেশনগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি, এই অ্যানিমেশনের ফরম্যাটটা হচ্ছে GIF,
অ্যানিমেশন। এই জিআইএফ অ্যানিমেশনটা আমরা ফটোশপেই করতে পারি এবং আমরা এখান থেকে পত্রিকাতে যে অ্যানিমেশনগুলো দেখি এখান থেকে ম্যাক্সিমাম অ্যানিমেশন বা যেখান থেকে এই অ্যাডগুলো ম্যাক্সিমামগুলোই এখান থেকে ফটোশপে করা, ফটোশপের জিআইএফ অ্যানিমেশনে করা, এবং এই কাজগুলো খুবই সিম্পল কাজ। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে এখন ফটোশপে দেখি যে ধরনের কাজগুলো আমরা কিভাবে করতে পারি। আমি এখান থেকে ফটোশপ ওপেন করলাম। জিআইএফ অ্যানিমেশনটা এখান থেকে আমাদের ফটোশপ থেকে যখন আমরা করি, এখান থেকে এটা করতে গেলে আমাদের ডকুমেন্ট সাইজটা অনেক ছোট নিতে হয়, কারণ আমরা যদি অনেক বড় ডকুমেন্ট নিই সেক্ষেত্রে আমাদের এখানে অ্যানিমেশনটা অনেক বেশি স্মুথ হবে না। তো আমাদের এখান থেকে একটা ছোট সাইজের ডকুমেন্ট নিয়ে আমরা এখান থেকে অ্যানিমেশনটা করতে পারি। যেমন আমি এখান থেকে একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি Ctrl+N দিয়ে। এখান থেকে যেটা করতেছি আমি যেহেতু ওয়েবের জন্য কাজ করব, অ্যানিমেশন তো আমাদের এখান থেকে প্রিন্ট হবে না, আমরা যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা দেখব। তো তার জন্য আমাদের এখান থেকে ইউনিটটা নিচ্ছে পিক্সেল, এবং আমি এখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে 300 পিক্সেল বাই 300 পিক্সেল বা 350 পিক্সেল বা 300 এখান থেকে 250 পিক্সেলের এই ধরনের একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে রেজুলেশন দিচ্ছি 72, কারণ আমাদের এটা ইলেকট্রনিক মিডিয়াতে যাবে। কালার মোড RGB কালার। এবার আমি এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। আমি এই সাইজের একটা ডকুমেন্ট এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে আমি ডকুমেন্ট নিলাম, এখানে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমাদের এখানে একটা প্লেট আমাদেরকে হেল্প করবে। এখান থেকে আমাদের উইন্ডো মেনু থেকে আমরা পাবো টাইম লাইন। এই টাইম লাইনটা আমাদেরকে হেল্প করবে অ্যানিমেশন তৈরি করার জন্য। এই টাইম লাইনের সাহায্যে আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আমরা এখন এখান থেকে বেসিক যে অ্যানিমেশনটা এখান থেকে আসলে দেখি এখানে কি অ্যানিমেশনটাকে আমি বলছি সময়ের সঙ্গে বস্তুর অবস্থার পরিবর্তনকে অ্যানিমেশন বলে। তার মানে আমি যদি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করি, আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, আমার এখান থেকে এই একটাতে কিন্তু আমি কোনো সময় দিতে পারবো না, যেখান থেকে বা এখান থেকে কোনো পরিবর্তন আমি এখান থেকে দিতে পারবো না। দেখেন আমার এখানে অনেকগুলো একটা ফ্রেম আছে। আমি চাইলে এখান থেকে এই প্লেটটা আমাদের অন্যান্য প্লেটের মতনই, আমাদের লেয়ার প্লেট বা যে কালার প্লেট, চ্যানেল প্লেট, এই ধরনের একটা প্লেট হচ্ছে টাইম লাইন। তো টাইম লাইনের এখান থেকে এগুলোকে মূলত বলা হয় ফ্রেম। এখান থেকে আমাদের অপশন আছে ক্রিয়েট ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম, অর্থাৎ লাস্ট যে ফ্রেমটা সিলেক্টেড থাকবে সেই ফ্রেমটাকেই সে কপি করবে। তো এখান থেকে আমি একাধিক ফ্রেম নিচ্ছি। এখান থেকে দেখেন আমার 3টা ফ্রেম আছে। আমার এখান থেকে যদি আমি এটাকে প্লে করি তাহলে আমরা এখান থেকে কি দেখব, আমাদের এখান থেকে কোনো পরিবর্তন কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তার মানে এটাকে কিন্তু আমরা এখানে অ্যানিমেশন বলতে পারবো না, কারণ এখানে আমাদের হয়তোবা যখন একাধিক ফ্রেম নিচ্ছি সময় তৈরি হচ্ছে, কিন্তু আমাদের বস্তুর কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, সময় থাকবে, সময়ের সঙ্গে আমাদের বস্তুর অবস্থার পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে ফটোশপে যখন অ্যানিমেশন করি, ফটোশপের অ্যানিমেশনটা মূলত আমরা এখান থেকে 2 ধরনের পাই। একটা অ্যানিমেশন হচ্ছে টুইনস অ্যানিমেশন, আরেকটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো আমরা শুরুতে দেখব এখান থেকে টুইন যে অ্যানিমেশনটা আছে, টুইন অ্যানিমেশনটা কি, এই টুইন অ্যানিমেশন সম্পর্কে আমরা এখান থেকে একটু দেখি। এখানে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, আমি চাচ্ছি যে এই অবজেক্টটা আমার উপর থেকে নিচে পড়বে, তো নর্মালি আমার এখান থেকে প্লে দিলে বা একটা ফ্রেমে, তো এখান থেকে আমার প্লে অপশনই নেই, মানে এখান থেকে কোনো অ্যানিমেশন আমার এখানে হবে না। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে, দেখেন এখান থেকে এই অ্যানিমেশনটা হচ্ছে যে এখান থেকে যে আমরা ফ্রেমগুলো নিব, কোন ফ্রেমে আমার এখান থেকে কি দেখাবে সেটা আমাদেরকে এখানে দেখাই দিতে হবে। তো আমি এখান থেকে চাচ্ছি যে এটা উপর থেকে নিচে পড়ে যাবে, তাহলে আমরা কি করতেছি, এই ফার্স্ট ফ্রেমে আমাদের এখান থেকে রাখলাম উপরে, আমি আরেকটা ফ্রেম ডুপ্লিকেট করে নিলাম, এই ফ্রেমে নিয়ে আসলাম নিচে। তো দেখেন
আমার এখান থেকে কি হচ্ছে, এই ফ্রেমে যখন আমি সিলেক্ট থাকতেছি তখন আমাকে কি করতেছে, আমার এই অবজেক্টটাকে উপরে রাখতেছে। আমরা যখন নিচে পরবর্তী ফ্রেমটা সিলেক্ট করতেছি তখন তাকে নিচে নিয়ে আসতেছে। আমরা এটাকে এখন অ্যানিমেশন করলে, প্লে করলে কি হবে, একটা ফ্রেমে এখানে আর একটা ফ্রেমে এখানে, সে যখন প্লে করবে একবার আমাকে এখানে শো করবে, একবার এখানে শো করবে। কিন্তু আমি যদি চাই যে এখান থেকে সে স্মুথলি চলে আসবে, তাহলে আমাদেরকে কি করা যায়, যে তার মানে অনেকগুলো ফ্রেম নেবে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে যে প্রতিটা ফ্রেম আমি এখান থেকে ডুপ্লিকেট করব, সে এখান থেকে এটা এখানে আছে, আমি এই ফ্রেমটা যখন নিব তখন এখানে রাখবো, সে এখানে। তো আরেকটা ফ্রেম নিয়ে এটাকে আরেকটু নামাই দিচ্ছি, আরেকটা ফ্রেম নিয়ে আরেকটু নামাই দিচ্ছি, আরেকটা ফ্রেম নিয়ে আরেকটু নামাই দিচ্ছি। তো দেখেন আমরা যখন এখান থেকে অ্যানিমেশন করব তখন কি হবে, যে এটা এখান থেকে ধীরে ধীরে নিচে নামতেছে। অর্থাৎ এখান থেকে প্লে করলে দেখা যাবে কি যে এখান থেকে সে খুব দ্রুত এখান থেকে নিচে নামতেছে। তার মানে এখন কি দেখলাম যে আমার বস্তুর অবস্থার পরিবর্তন আছে, এবং এই অবস্থার পরিবর্তন করতে গিয়ে এখানে সে কিছুটা সময় নিচ্ছে। তার মানে এখানে আমাদের কোনো একটা বিষয় অ্যানিমেটেড হচ্ছে। তো আমি যে কাজটা পুরোটা চাচ্ছিলাম সেটা যদি এখান থেকে করতে চাই, তাহলে এখান থেকে দেখেন এর চাইতে অনেক সহজ ওয়েতে আমরা এখানে করতে পারি। আমি চাচ্ছি বলটা উপর থেকে পড়বে, তো ফার্স্ট ফ্রেমে আমি এখান থেকে এটাকে উপরে রাখলাম, এবং আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, ফ্রেম ডুপ্লিকেট করে আমার ডুপ্লিকেট ফ্রেমটাতে সে আমি এখান থেকে রেখে দিলাম এটাকে এখানে। তো ফার্স্ট ফ্রেমে উপরে ছিল, সেকেন্ড ফ্রেমে আমি নিচে নামাইছি, কিন্তু এর মাঝখানে যে সে স্মুথভাবে আসবে তার জন্য কোনো ফ্রেম কিন্তু নাই, একবার সে এই বাইরে শো করবে আরেকবার ভিতরে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, ইন বিটুইন ফ্রেমগুলো আমরা অটোমেটিক্যালি জেনারেট করতে পারি, যে এবং এখানে ফার্স্ট ফ্রেমে এখানে ছিল এবং লাস্ট ফ্রেমে আমাদের এখানে, এই দুইটা ফ্রেমের মাঝামাঝি অবস্থায় আমি এখানে আরও কতটা ফ্রেম চাই, এটাকে বলতেছি আমরা টুইন অ্যানিমেশন। তো এই টুইন অ্যানিমেশনটা যেটা করতে হয়, যেভাবে করতে হয়, যেমন আমি এখান থেকে এই দুইটার মাঝখানে আমরা আরও ইন বিটুইন আর সে আরও 15টা কি 20টা ফ্রেম আমি এখান থেকে চাই। তো আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করলাম, আমাদের লেয়ার সিলেক্টের মতনই কন্ট্রোল বা এখান থেকে শিফট ধরে একাধিক ফ্রেম আমরা এখানে সিলেক্ট করতে পারি। দুইটা সিলেক্ট করার পর আমাদের এখানে দেখেন একটা অপশন আছে টুইন অ্যানিমেশন ফ্রেম, টুইন অর্থাৎ এর মাঝখানে আরও কতটা ফ্রেম হবে, সে আমি এর মাঝখানে দিয়ে দিলাম ফ্রেম টু অ্যাড, এখান থেকে দিয়ে দিলাম 20। যখন 20 দিয়ে দিছি তখন দেখেন আমাদের এখান থেকে আমাদের টাইম লাইনে ফ্রেম চলে আসছে 22, অর্থাৎ আমার আগে ছিল 2টা, আমি পরবর্তীতে আরও অ্যাড করছি 20টা এই দুইটার মাঝখানে, তাহলে টোটাল ফ্রেম আমার দাঁড়াইছে 22টা। এবার দেখেন ফার্স্ট ফ্রেমে আমার এটা বাইরে, সেকেন্ড ফ্রেমে সে অল্প একটু আসছে, এমনকি আমার ফ্রেমগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন সে কী করতেছে, ধীরে ধীরে নিচে নামতেছে। তো আমরা এখান থেকে যদি এখন একটু প্লে করে দেখতে চাই, সে এখান থেকে আমি প্লে করলাম, দেখেন আমার এটা কি হচ্ছে, উপর থেকে নিচে নামতেছে। তো এটা অনেক দ্রুত নামতেছে। আমার যদি মনে হয় যে না এখান থেকে আমি ওকে আরও কিছুটা ধীরে নামাইতে চাই, তাহলে এখান থেকে কি করতে পারি, আমরা প্রতিটা ফ্রেমে কিছুটা সময় বাড়াই দিতে পারি। সে আমি এখান থেকে লাস্ট ফ্রেমটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমি এখান থেকে ফার্স্ট ফ্রেম সিলেক্ট করলাম, ইন বিটুইন যত ফ্রেম ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যে কোনো একটার এখান থেকে দেখেন নিচে দিয়ে আছে 0 সেকেন্ড। 0 সেকেন্ডটা হচ্ছে যে প্রতিটা ফ্রেমে আমার এসে কত সেকেন্ড ডিলে করবে, তো আমার এখান থেকে দিয়ে আছে 0 সেকেন্ড। তো 0 সেকেন্ডকে আমরা এখান থেকে 0.1 সেকেন্ড, অর্থাৎ এটা 1 সেকেন্ড না 0.1 সেকেন্ড ডিলে করাই দিলাম, তার মানে প্রতি ফ্রেমে সে 0.1 সেকেন্ড ডিলে করবে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবো যে আমাদের বলটা অনেক ধীরে ধীরে নামতেছে। আমরা যদি প্রতি ফ্রেমে আরও বেশি সময় বাড়াই দিতাম তাহলে যেটা হতো, বলটা আরও আস্তে নামতো। আশা করি এখান থেকে অনেকটাই বুঝতে পারছেন যে আমাদের এখানে টুইন অ্যানিমেশনটা কি। তো টুইন অ্যানিমেশন এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে বলি যে এই বলটা এখানে পড়ার পর ড্রপ করে সে কিছুটা উপরে উঠবে, ড্রপ করে এখানে কিছুটা উপরে উঠবে, তাহলে এখান থেকে কি করা যাবে, তাহলে এখান থেকে এই ফ্রেমে আমার এখানে আছে, আমি এই ফ্রেমটাকে আরেকটা ডুপ্লিকেট করি, এই ফ্রেমে এখানে আছে, এই ফ্রেমটা ডুপ্লিকেট করলাম, এই ফ্রেমটাতে আমি দেখাই দিই যে এখান থেকে ড্রপ করে সে কোথায় উঠবে, তো আমি দেখাই দিলাম যে সে এখান থেকে এখানে উঠবে। তো এই ফ্রেমে এখানে, এই ফ্রেমে এখানে, আমি এই দুইটা ফ্রেম সিলেক্ট করে ইন বিটুইন করে দিচ্ছি। সে ইন বিটুইন আমি এখান থেকে সে আরও 7টা ফ্রেম চাচ্ছি।
তো এর মাঝখানে আরও 7টা ফ্রেম অ্যাড হয়েছে। তো এখন যদি আমরা প্লে করে দেখি, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে ড্রপ করে এখান থেকে সে আবারও উপরে উঠতেছে। আমরা একে স্টপ করাই। তাহলে যদি এখন এমন চাই যে আমাদের এখান থেকে সে এখান থেকে নিচে পড়বে বা চলে যাবে, তাহলে এই বিষয়টা হয়তো আমরা এখান থেকে করতে পারবো। আমি এখান থেকে সবগুলো ফ্রেমকে ক্লিয়ার করে দিই। ফ্রেমগুলো ক্লিয়ার করে দিলাম, আমি অবজেক্টটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের ফ্রেম বাই টুইন অ্যানিমেশনটা কি। টুইন অ্যানিমেশন সম্পর্কে আমরা আরও কিছু যদি এখান থেকে দেখি, তাহলে আমাদের মনে হয় বিষয়টা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমি একটা পাখির শেপ নিলাম। আমি এখানে একটা পাখির শেপ নিলাম। তো আমি চাচ্ছি যে পাখিটা এদিক থেকে উড়তে উড়তে এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই অ্যানিমেশনটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? সিম্পল বিষয়, এখান থেকে আমরা আরেকটা ফ্রেম ডুপ্লিকেট করে নিলাম। ফার্স্ট ফ্রেমে আমরা রাখলাম এটাকে এদিকে বাইরে, আমি সেকেন্ড ফ্রেমে নিয়ে আসলাম এটাকে ধরে ঠিক এর বাইরে পাঠিয়ে দিলাম। ফার্স্ট ফ্রেমে এখানে আছে, সেকেন্ড ফ্রেমে এখানে আছে। আমি এই দুইটা ফ্রেম এখন সিলেক্ট করে যদি এখান থেকে ইন বিটুইন করে দিই, সে ইন বিটুইন আমি এখান থেকে 30 ফ্রেম করে দিলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে যে 30টা ফ্রেম এসে কি করতেছে, এখান থেকে চেঞ্জ করার মাধ্যমে এখান থেকে দেখেন ধীরে ধীরে চলে যাচ্ছে। তো আমি এখান থেকে প্লে করলে কি হবে, এখন সে অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। এখন তার সময়টা তো আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তো আমি এখান থেকে স্টপ করাই দিলাম। স্টপ করে আমি এখান থেকে সময়টাকে কিছুটা বাড়াই দিই, সিলেক্ট করে এখান থেকে। তো এখান থেকে 0.1 সেকেন্ড না নিয়ে আমরা এখানে আদারে যাই, এখান থেকে 0.05 সেকেন্ড ডিলে করাই দিই। এবার যদি আমরা এখান থেকে দিই তাহলে দেখব যে সে এখান থেকে উড়তে উড়তে চলে যাচ্ছে। আমার মনে হয় এটা তারপর অনেক দ্রুত গতিতে আছে। আমরা এখান থেকে আরেকটু সময় বাড়াই দিই, 0.1 সেকেন্ড। হ্যাঁ, সে এখন উড়ে চলে যাচ্ছে। তো এর সঙ্গে কি যে আমরা কি এখান থেকে শুধুমাত্র একটা লেয়ারেই এখান থেকে করতে পারি? হ্যাঁ, টুইন অ্যানিমেশনের সাহায্যে আমরা একটা লেয়ারেই অ্যানিমেশন করতে পারি। যদি এখানে একাধিক লেয়ার নিয়ে আমাদেরকে অ্যানিমেশন করতে হয়, যে আমার এখানে অনেকগুলো লেয়ার থাকবে, সেই লেয়ারগুলো নিয়ে আমাকে টুইন অ্যানিমেশন করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটা করার জন্য আমরা এখান থেকে আমি এখান থেকে চাচ্ছি যে আমার প্রয়োজনটা আমি আগে ফিল করি। যে আমার প্রয়োজনটা হচ্ছে যে এখান থেকে এই পাখিটা যখন উড়ে যাবে তখন এখানে একটা কাজ, এই বিষয়টা হচ্ছে যে এখান থেকে একটা সে সূর্য থাকবে, সূর্যটা ডুবে যাবে, পাখিটা উড়ে যাবে। আমি এই বিষয়টা এখন এখান থেকে করব। তো এটা আমি এখান থেকে কিভাবে করতে পারি? এখান থেকে একটা সিলেকশন নিলাম, এখান থেকে আমরা একে একটু আউটার গ্লো দিয়ে দিই। এখান থেকে আমি ধরুন একটা সূর্য বানাই নিলাম।
তো আমি এখান থেকে চাচ্ছি যে এই পাখিটা যখন উড়ে যাবে সূর্যটা ডুবে যাবে। তো আমরা এখন এখানে কি করতে পারি, কোন টেকনিক এখান থেকে এই দুইটা লেয়ারে একসঙ্গে অ্যানিমেশন করতে পারি। তো আমাদেরকে ঠিক সিমিলারভাবে দেখাই দিতে হবে ফার্স্ট ফ্রেমে আমার কি থাকবে, লাস্ট ফ্রেমে কি থাকবে। তো আমি ঠিক সেমভাবে ফার্স্ট ফ্রেমে দেখাই দিচ্ছি আমার, আর এখান থেকে এই পাখিটা থাকবে এখান থেকে বাইরে, সে পাখিটা এখানে থেকে এভাবে বাইরে থাকবে, আর এখান থেকে ফার্স্ট ফ্রেমে সূর্যটা সে আমার এখানেই থাকবে। আমি যখন ফ্রেমটা ডুপ্লিকেট করলাম তখন এই সূর্যটা কি হবে, এই সূর্যটা তখন এখান থেকে এভাবে ডুবে যাবে। পাখিটা কি হবে, পাখিটা আমাদের এখান থেকে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। তার মানে আমার ফার্স্ট ফ্রেমে কি থাকতেছে, সূর্য থাকতেছে, পাখি থাকতেছে, পাখি থাকতেছে বাইরে, পরবর্তীতে পাখি উড়ে যাবে, এটা নিচে চলে যাবে। তাহলে ইন বিটুইন ফ্রেমগুলো আমরা দিয়ে দিই, সে ইন বিটুইন এখানে আমি 30টা ফ্রেমই দিলাম। এখন যদি আমরা এখান থেকে এটাকে প্লে করি তাহলে দেখব সূর্য ডুবে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই অ্যানিমেশনগুলো। তো এখন যদি আমাদের প্রয়োজনটা আরেকটু বাড়ায়, যে দুইটা লেয়ার না, আমি এখান থেকে আরও অনেক বেশি লেয়ার নিয়ে কাজ করব, সে আমি এখান থেকে এইটুকু করলাম। তো আমাদের বিষয়টা যদি এখানে এমন হয় যে এখান থেকে হ্যাঁ সূর্য আছে, পাখি আছে, তো এখান থেকে আমি এখান থেকে চাচ্ছি যে আমাদের এটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে, সে আমাদের এটা এখান থেকে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা নতুন লেয়ার নেই, এখান থেকে আমি আরেকটু ডার্ক কালার নিয়ে এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে ব্রাশটাকে নর্মাল ব্রাশ নিয়ে নিই। তো এটুকু আমি একটা মোটামুটি একটা আকাশ বানাই নিলাম। তো এখান থেকে আমি চাচ্ছি যে সূর্য তো ডুবে যাওয়া আমরা এখান থেকে দেখলাম, আমরা চাচ্ছি কি এখান থেকে যে সূর্য যখন ডুবে যাবে তখন আমাদের এই আকাশটা অন্ধকার হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আমরা এখান থেকে করতে চাই তাহলে কি করতে পারি, এটা করার জন্য আমরা যেটা করতে পারি, সে আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ারে আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম। এটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিয়ে আপাতত এর অপাসিটিটাকে আমি 0 করে ফেললাম। এটাকে 0 করে দিয়ে এবার আমি এখান থেকে যা করতে যাচ্ছি যে ফার্স্ট ফ্রেমে আমার কি থাকবে, ফার্স্ট ফ্রেমে আমার বিষয়গুলো এমনই থাকবে। এখান থেকে এই পাখিটা থাকবে বাইরে, সূর্যটা এখানেই থাকবে। তো আমি এখান থেকে এই ফ্রেমটাকে কপি করার পর এটা যেটা হবে যে আমার এখান থেকে পাখিটা এদিক দিয়ে বাইরে চলে যাবে, সূর্যটা ডুবে যাবে। ফার্স্ট ফ্রেমে যেটা হবে যে ফার্স্ট ফ্রেমে আমাদের এখান থেকে পাখিটা লেফট সাইডে বাইরে থাকবে, সূর্যটা এখানে থাকবে। সেকেন্ড ফ্রেমে এসে আমাদের এখান থেকে পাখিটা এদিক দিয়ে আমি রাইট সাইডে দিয়ে বের করে দিলাম, সূর্যটার পজিশনটা চলে যাবে সে নিচে, এখান থেকে সূর্যটা ডুবে যাবে। এবং এখান থেকে কি হবে, সূর্যটা যখন ডুবে যাবে তখন এখান থেকে অন্ধকার হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে একটা ব্ল্যাক লেয়ার নিয়েছিলাম আমাদের যেখান থেকে আমাদের আকাশের যে লেয়ারটা আছে এখান থেকে। তো এখান থেকে আমি এর অপাসিটিটা বাড়াই দিই। তো এখান থেকে কতটুকু অন্ধকার হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের উপরে, যে আমরা এখান থেকে কতটুকু অন্ধকার যাই। আমি বলে দিলাম যে এখান থেকে কেমন অন্ধকার হয়ে যাবে। তো এখান থেকে আমি এভাবে অন্ধকার করে দিলাম। এইবার এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করতেছি, টুইন অ্যানিমেশন থেকে করে দিচ্ছি 30 ফ্রেম। তো 30 ফ্রেম করে দেওয়ার পর এখান থেকে কি হচ্ছে যে আমাদের এখান থেকে ধীরে ধীরে এখন দেখেন কালারগুলো এখানে পরিবর্তন দেখা যাচ্ছে আমাদের ফ্রেমের ভিতরে। আমরা যদি এখান থেকে প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে এখান থেকে কি হচ্ছে, যে সূর্যটা ডুবে যাচ্ছে, পাখিটা উড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে চাই যে এখান থেকে অন্ধকার হওয়ার পরে কিছুটা সময় সে ডিলে করবে, তাহলে এখান থেকে কি করতে পারি, লাস্ট ফ্রেমে গিয়ে আমরা কিছুটা সময় বাড়াই দিতে পারি।
স্যার আমি এখান থেকে এই লাস্ট ফ্রেমটা সিলেক্ট করলাম। এই লাস্ট ফ্রেম থেকে এখান থেকে যে সময় দেওয়া আছে 0.1 সেকেন্ড, এখান থেকে আমি সময়টাকে করে দিলাম সে 2 সেকেন্ড। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে এখান থেকে কি দেখব, যে সে এখান থেকে চলে যাচ্ছে এবং এখান থেকে গিয়ে 2 সেকেন্ড ওয়েট করতেছে অন্ধকার হওয়ার পরে, তারপর আবার অ্যানিমেশনটা শুরু হচ্ছে। এই অ্যানিমেশনটা আমরা এখন দেখব যে এই অ্যানিমেশনটুকু করার পরে আমরা এখান থেকে আসলে অ্যানিমেশনটাকে কিভাবে সেভ করতে পারি। আমার মনে হয় এইটুকু দেখার পরে আমাদের আর কারো অন্তত টুইন অ্যানিমেশনে কোনো প্রবলেম থাকবে না। এখন যদি আমরা চাই একটা টেক্সট অ্যানিমেশন করব, একটা টেক্সট লেফট সাইড থেকে রাইট সাইড দিয়ে বের হয়ে যাবে টপ থেকে বটমে, এটা কোনো টেক্সট না হয়ে কোনো একটা ইমেজ হতে পারে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে পারবো। আমরা যদি এখান থেকে দেখি যে অনলাইন পত্রিকায় যে অ্যাডগুলা, এখান থেকে কি থাকে, একটা টেক্সট লেফট সাইড থেকে রাইট সাইডে বের হয়ে যাচ্ছে বা একটা ইমেজ আসতেছে চলে যাচ্ছে, এই ধরনের ছোট ছোট বিষয় আমার মনে হয় আমরা এখান থেকে এইটুকুর সাহায্যে করে নিতে পারবো। আমরা পরবর্তীতে দেখবো এখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তার আগে আমরা এই অ্যানিমেশনটাকে একবার সেভ করে দেখি যে অনলাইনে আমরা এটাকে কিভাবে প্লে করতে পারি। আমরা জিআইএফ এই অ্যানিমেশনটাকে আমরা মূলত জিআইএফ ফরম্যাটে চেঞ্জ করি। এখান থেকে সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল মেনু, ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে আমরা এখান থেকে ফরম্যাট পাবো জিআইএফ। এই জিআইএফ ফরম্যাট থেকে আমরা এখান থেকে যেহেতু আমার 4 আপ দিয়ে আছে, এখান থেকে আমাদের যে কোনো যেভাবে দেখে আমাদের কোনটাতে কোয়ালিটি কেমন ঠিক থাকে সেটা দেখে আমরা এখান থেকে করতে পারি। সেখান থেকে দেখেন প্রতিটা ফাইলেরই আমার মোটামুটি অনেক কম সাইজ। এখান থেকে সেখান থেকে আমি কোয়ালিটিটা আরেকটু বাড়াই নিই, সেখান থেকে জিআইএফ করে নিই। আমি এখান থেকে 256 কালার করে দিলাম, করে এবার আমি এই ফরম্যাটটাকে এখান থেকে সেভ করতে যাচ্ছি। তো আমি এখান থেকে যখন সেভ প্রেস করতেছি তখন আমাদের এখান থেকে নাম চাচ্ছে, আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি, অ্যানিমেশন নামে সেভ করলাম ডেস্কটপে। এখান থেকে ডেস্কটপে আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমরা দেখি যে এই অ্যানিমেশনটা আসলে আমরা কোথায় পাবো। এখান থেকে এই হচ্ছে কি আমাদের এখান থেকে অ্যানিমেশন। আচ্ছা, আমরা এখন এটাকে দেখি, প্লে করে দেখি। আমাদের এখান থেকে এটাকে প্লে করতে হলে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে একটা নতুন ট্যাব নিয়ে এই ট্যাবে যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আমরা এখান থেকে এই অ্যানিমেশনটাকে দেখতে পাবো। এখান থেকে দেখেন অ্যানিমেশনটা আমরা যদি ইমেজ ভিউয়ারে দিই তাহলে এখান থেকে শুধুমাত্র যে কোনো একটা ফ্রেম আমরা এখান থেকে দেখতে পাবো। কিন্তু এটাকে যদি আমরা অ্যানিমেটেড আকারে দেখতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে আমরা যদি এটাকে ওপেন করি সেক্ষেত্রে আমরা এই অ্যানিমেশনটাকে দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে 350 পিক্সেল বাই 250 পিক্সেলের যে ডকুমেন্ট নিয়েছিলাম এবং সেখান থেকে যে অ্যানিমেশনটা করছি সেই অ্যানিমেশনটা আমরা এখান থেকে করে দেখলাম। আচ্ছা, তো এখন আমরা দেখব যে আমরা ফটোশপে জিআইএফ অ্যানিমেশনে আমরা এখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা কিভাবে করতে পারি। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা কি, আমরা টুইন অ্যানিমেশনে যেটা করছি যে ইন বিটুইন যে ফ্রেমগুলো ছিল সেই ফ্রেমগুলো আমরা অটোমেটিক জেনারেট করতে পারছি। এখান থেকে যে মাঝখানে কয়টা ফ্রেম হবে সেটা জাস্ট এখান থেকে বলে দিলেই সে অটোমেটিক করে নিছে। কিন্তু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে আমরা চাইলে এটা করতে পারবো না, মাঝখানের বিষয়গুলো আমাদেরকে তৈরি করে দেখাইতে হবে। যেমন আগের অ্যানিমেশনে আমি যে বিষয়টা দেখাইছিলাম এখান থেকে যে পাখিটা উড়ে যাচ্ছে কিন্তু পাখি কিন্তু ডানা মেলতেছে না। এখানে আপনারা লক্ষ্য করছেন যে পাখি উড়ে যাচ্ছে কিন্তু পাখিটা এখানে ডানা মেলতেছে না। তো আমরা যদি এখান থেকে চাই যে না পাখিটা ডানা মেলবে তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে হবে।
আচ্ছা, অর্থাৎ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে আমরা একটা ক্যারেক্টারকে হাঁটাইতে পারি, যদি কোনো পাখি হয় সেটাকে উড়াইতে পারি, তার ডানা মেলতে পারি, হাত পা মুভমেন্ট, এই বিষয়গুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য আমাদের যেটা করতে হবে যে একটা ক্যারেক্টারকে হাঁটানোর সেই ধরনের অনেকগুলো ফ্রেমের ইমেজ আমাদের প্রয়োজন হবে, বা আমাদের নিজেকে ড্র করে নিতে হবে। তো আপাতত আমরা এখান থেকে ড্র করতেছি না, বা এখান থেকে সেটা না করে আমরা এখান থেকে গুগল থেকে কিছু ইমেজ নিয়ে আসি। সেখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন লিখে যদি আমি এখান থেকে সার্চ দিয়ে ইমেজ সার্চ করি, তাহলে এখান থেকে দেখি যে এগুলো হচ্ছে আমাদের, এটা দিয়ে যদি আমরা কোনো ফ্রেম বাই ফ্রেম করি, তাহলে এখান থেকে কি হবে যে সে দৌড়ায় এসে লাভ দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখি সে এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা দিয়ে যদি আমরা এখান থেকে অ্যানিমেশন করি, তাহলে কি হবে যে এখান থেকে একটা ক্যারেক্টার হাঁটলে যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে চলে আসতেছে। তো একটা ক্যারেক্টার হাঁটলে যে বিষয়গুলো আসে, যে স্টেপগুলো আসে, সেখান থেকে সেই ধরনের একটা ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই ইমেজটাকে আমরা কপি করে নিয়ে যাই, ফটোশপে নিলাম, আমরা এখান থেকে ফটোশপে একটা নতুন ডকুমেন্ট নিই, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখান থেকে সবগুলো ক্যারেক্টার আমার একটা ডকুমেন্টে, মানে একটা লেয়ারে আছে, প্রত্যেকটাকে আমাকে যেটা করতে হবে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটাকে আমি আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে হবে। তো আলাদা আলাদাভাবে করার জন্য আমি শুরুতে যেটা করতেছি, আমি আগে এর যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ম্যাজিক কন্ট্রোলসের সাহায্যে রিমুভ করে নিলাম। এখন দেখেন আমাদের এখান থেকে ক্যারেক্টারটা ট্রান্সপারেন্ট আছে। এই অবস্থায় আমি কী করতেছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা লেয়ারে কেটে নিচ্ছি। কন্ট্রোল জে দিয়ে আমি এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। পরবর্তীতে আমি এখান থেকে পরবর্তী ক্যারেক্টার সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে এখান থেকে, সরি আমার এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল জে প্রেস করে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমি আবারও পরবর্তী ক্যারেক্টার সিলেক্ট করলাম, এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, তো এখান থেকে আমি এখন মূল যে ইমেজের লেয়ারটা ছিল সেটাকে ডিলিট করে দিলাম। আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে এখান থেকে আলাদা আলাদাভাবে পেয়ে গেছি। এখন আমাকে যেটা করতে হবে, এখন এদেরকে আমাকে টোটাল তাদের পজিশনটাকে সেম জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য আমি যেটা করতেছি, আমি এখান থেকে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন থেকে আমি সেন্টার অ্যালাইন হরিজন্টাল সেন্টার করে দিলাম। তাতে কি হচ্ছে, প্রতিটা ক্যারেক্টার আমার একই সেম পজিশনে চলে আসছে। এবং এখান থেকে আমি আমার ডকুমেন্টটাকে কেটে কিছুটা ছোট করে নিচ্ছি, কারণ অ্যানিমেশনের জন্য আমরা এত বড় ডকুমেন্ট নিব না। এখান থেকে ছোট করে নিয়ে আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, এখন কোনো সমস্যা নেই। এখন যেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রতিটা ফ্রেমে তার পজিশনটা কি হবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখাই দিব। তো ফার্স্ট ফ্রেমে আমরা যেটা করতেছি, আপাতত আমরা সবগুলোকে লেয়ারকে অফ রাখি। তো ফার্স্ট ফ্রেমে আমরা এখান থেকে
এই স্টেপটা এখান থেকে দেখব, তারপরে এটা, তারপরে দেখব এটা, তাহলে আমাদের কি হবে, একটা মুভমেন্ট তৈরি হবে যেন আমার ক্যারেক্টারটা হাঁটতেছে। তো ফার্স্ট ফ্রেমে আমি দেখতে চাচ্ছি এই ক্যারেক্টারকে, এর লেয়ারটা অন করে দিলাম। আমরা সেকেন্ড ফ্রেমে কি দেখব, সেকেন্ড ফ্রেমে এই লেয়ারটাকে না দেখে আমরা এই ক্যারেক্টারটাকে দেখব। আমরা এখানে আরেকটা ফ্রেম নিলাম, এখান থেকে এটাকে অফ করে এটা অন করে দিলাম। আমরা এখান থেকে এই পরিবর্তনগুলো এখান থেকে দেখব। আমরা পরবর্তীতে আরেকটা ফ্রেম নিয়ে এটাকে অফ করে দিয়ে পরবর্তী লেয়ারটাকে অন করে দিলাম। মানে আমি এখান থেকে বিভিন্ন মুভমেন্ট কোন ফ্রেমে যখন থাকলে কেমন দেখাবে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতেছি। তো আমি এখান থেকে আবারও আর এটাকে ডুপ্লিকেট করে নিলাম ফ্রেমটা, আবারও পরবর্তী যে ফ্রেমটা আমি এখান থেকে অন করে দেখাই দিছি। এবার আমি এখান থেকে আবারও ফ্রেমটাকে ডুপ্লিকেট করলাম এবং এখান থেকে এই ফ্রেমটাকে লেয়ারটাকে অফ করে পরবর্তীতে এই ফ্রেমটা অন করে দিছি। তো ঠিক আছে, আমাদের এখান থেকে আর কোনো লেয়ার নাই, আমি এখান থেকে আর কোনো ফ্রেম নিচ্ছি না। এখন কি হচ্ছে দেখেন, সেখান থেকে তার ভিতর একটা মুভমেন্ট আসতেছে। এই বিষয়টাকে যখন আমরা এখান থেকে অ্যাট এ টাইম দেখব, প্লে করে দেখব, তখন আসলে কেমন হবে দেখি। এখান থেকে যখন আমরা প্লে করতেছি তখন এখান থেকে ফ্রেম চেঞ্জ হচ্ছে, আমাদের ক্যারেক্টারটা অনেক দ্রুত মুভমেন্ট করতেছে। তো আমরা এখন যেটা করতে পারি যে এর প্রতিটা ফ্রেমে কিছুটা সময় বাড়াই দিই। আমরা এখান থেকে 0.1 সেকেন্ড করে দিলাম। এখন যদি আমরা একে প্লে করি তাহলে দেখবো আমাদের ক্যারেক্টারটা হাঁটতেছে, কিন্তু বিষয়টা আদৌ কি তাই হচ্ছে? এখান থেকে দেখেন আমাদের কাছে কেন এমন মুভমেন্ট মনে হচ্ছে, আমার প্রতিটা ক্যারেক্টার সেম আছে। ঠিক দেখেন, এর পরবর্তী স্টেপটাই হাঁটার স্টেপ যদি আমরা বলি তাহলে এটা এমন, তারপরে এমন, তারপরে এমন। আর এখান থেকে দেখেন একটার পর একটা আমাদের এখান থেকে ফ্রেম চেঞ্জ হচ্ছে। যখন যে ফ্রেমটা আমার উপরে আমাদের এটা অবস্থান করতেছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমাদের ইমেজ চেঞ্জ হওয়ার মাধ্যমে এখানে একটা মুভমেন্ট নিয়ে আসতেছি, এটাই মূলত অ্যানিমেশন। আর এই এখন যে আমি প্রতিটা ফ্রেমে গিয়ে গিয়ে যে কাজ করলাম, এই অ্যানিমেশনটাকে বলা হয় ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা এখান থেকে দেখলাম টুইন অ্যানিমেশন কি, টুইন অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা এই অ্যানিমেশনগুলো কোথায় কোথায় ইউজ করতে পারি। আমরা দেখছি এখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আনার জন্য আমরা ক্যারেক্টার কিভাবে সার্চ করতে পারি, আমরা এখান থেকে কিভাবে করতে পারি। আমরা এই অ্যানিমেশনটাকে যদি সেভ করতে চাই সেম ওয়েতে আমরা করতে পারি। তো এটাকে সেভ করার জন্য তাহলে আমরা ঠিক আগের ওয়েতে ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, এখান থেকে আমাদের ফরম্যাটটাকে আমরা সিলেক্ট করলাম GIF ফরম্যাট এবং এখান থেকে এর নাম দিয়ে দিলাম ফ্রেম বাই ফ্রেম, ফ্রেম বাই ফ্রেম দিয়ে আমি এখান থেকে সেভ দিলাম। তো এটাকে প্লে করার জন্য আমরা এখান থেকে কি করলাম, আর একটা নতুন ব্রাউজারে নতুন নিলাম, ট্যাব নিলাম। এবার যদি আমরা এখান থেকে এনে এর উপরে ছেড়ে দিই তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এই অ্যানিমেশনটা মুভ করতেছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাড করতে পারি, সেটা অনলাইন পত্রিকার জন্য আমাদের এখানে এই ধরনের কোনো অ্যাডই হোক বা অন্য যে কোনো কিছু হোক। এবার যদি আমি এখান থেকে দেখেন কিছু অ্যাড সম্পর্কে বলি তাহলে এখান থেকে কি করছে, এখান থেকে যে এই অ্যানিমেশনটা তো খুবই সিম্পল, জাস্ট এখান থেকে কয়েকটা ইমেজ একটা নির্দিষ্ট টাইম পর পর এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কি যে একবার মনিটর আসতেছে, একবার মোবাইল আসতেছে, সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের কিছু টেক্সটের পরিবর্তন এখান থেকে আসতেছে। এখান থেকে যদি আমরা দেখি জাস্ট এখানে ইমেজ ইউজ করা আছে, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ইমেজ ইউজ করা আছে, জাস্ট আমাদের একটা টাইম পর পর এখান থেকে প্রতিটা ইমেজ এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। খুবই সিম্পল অ্যানিমেশন, কিন্তু এখান থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আমার বিশ্বাস এখান থেকে আমরা এখন চাইলে এই ধরনের কোনো একটা অনলাইন অ্যাড বা যে কোনো ধরনের GIF অ্যানিমেশন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। শেষ করার আগে আমরা আরেকবারও দেখি যে এখান থেকে আমরা কি কি শিখলাম। অ্যানিমেশন কি, আমরা এখান থেকে টুইন অ্যানিমেশন কি, এখান থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কি, এই অ্যানিমেশনগুলো কিভাবে করতে হয়, এই অ্যানিমেশনগুলো কোথায় ব্যবহার করতে পারি, কিভাবে আমরা একটা অ্যানিমেশনকে সেভ করতে পারি, এই টোটাল বিষয়টাকে আমরা এখান থেকে দেখলাম।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি করে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে অ্যানিমেশন করা যায় সেই বিষয়টি। তো মূলত অ্যানিমেশন কি সেটা বুঝতে হলে যে অ্যানিমেশন হচ্ছে গিয়ে কি মানে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন, যেখানে একটা সময় কন্টিনিউ করবে এবং মানে বস্তুটার মুভমেন্ট হবে। ঠিক আছে? যেমন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ছবি তুলি কি হয়, স্ক্রিন ক্যাপচার হয়। আর যখন ভিডিও করি তখনও কিন্তু স্ক্রিন ক্যাপচার হয়। তখন বিষয়টা কি হয় যে স্ক্রিন ক্যাপচারগুলো এত দ্রুত গতিতে হয়, মানে এত উইথিন ন্যানো সেকেন্ডের ভিতরে যে ভিডিওগুলো ক্যাপচার, ইমেজগুলো ক্যাপচার হয় এবং সেটা মানে যখন প্লে করা হয় এটা কন্টিনিউয়াসলি, মানে একটার পর একটা ফ্রেম আমরা দেখি দেখি যেন বোঝা যাচ্ছে এটা একটা ভিডিও হচ্ছে। ঠিক আছে? তো অ্যানিমেশনটা মূলত এমনই হয় যে দেখেন এখানে কিছু ছবি আছে, স্টিল পিকচার জেপিইজি। ঠিক আছে? এটা যখন আমি রাইট অ্যারো দিয়ে নেক্সট করছি, ঠিক আছে, নেক্সট ইমেজগুলো দেখছি, মনে হচ্ছে কি এই বিষয়টা একটা অ্যানিমেশন হচ্ছে, তাই না? যে সে কফি খাচ্ছে, ফেলে দিচ্ছে। ঠিক আছে? তো এটা তো জেপিইজি ইমেজ, একটা নেক্সট স্লাইড দিয়ে দিয়ে বিষয়টাকে আমি এমন দেখছি। তো এই বিষয়টা যদি এমন করা যেত যেটা না ফটোশপেই তৈরি হবে, যেটা মানে আমাকে নেক্সট দিতে দেখতে হবে না, যে একটা আমি প্লে করবো, এটা অ্যানিমেশন হয়ে আমাকে দেখাবে। এই ধরনের ছোটোখাটো অ্যানিমেশন ফটোশপের মাধ্যমে করা যায়। তো বিষয়টা খুবই মজার, খুবই সিম্পল। দেখি কিভাবে করতে হয়। তো আমি ফটোশপ সফটওয়্যারটা রান করি। হ্যাঁ, এখানে আমি সেই ছবিটাকে নিয়ে আসি। একটা ছবি আগে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার সাইজের একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। ওটা এখানে নিয়ে এসে এটা কেটে দিই। তারপর এই প্রত্যেকটা ছবি আমি ডকুমেন্টে নিয়ে যাই। দেন এই ছবিগুলো আমি ডকুমেন্টে নিয়ে আসি পরপর 1 2 3 4 5 6 7 8 9, 9টা ছবি আমি ডকুমেন্টে নিয়ে আসলাম। এখন অ্যানিমেশন করার জন্য আমাকে যেতে হবে উইন্ডো থেকে টাইমলাইন। ঠিক আছে? এখানে অ্যানিমেশন চলে আসলো। এখানে যেটা করব সেটা হচ্ছে প্রতিটা লেয়ারের আই অফ করে দিলাম। এখন আমি চাচ্ছি লেয়ার, মানে এগুলোকে ফ্রেম বলা হয়, টাইমলাইনের ভিতরে এগুলো ফ্রেম বাই ফ্রেম আসে। তো এই ফ্রেমে আমি দেখতে চাচ্ছি এই বিষয়টা। ঠিক আছে? তারপর এখান থেকে নিউ ফ্রেম নিতে হবে। নিউ ফ্রেম নিয়ে এখানে এটাকে আই অফ করে এটা নিলাম, আবার নতুন ফ্রেম নিলাম, এটাকে আই অফ করে এটা নিলাম, আবার নতুন একটা ফ্রেম নিলাম, এটাকে আই অফ করে এটা নিলাম। এভাবে কন্টিনিউ করব। ঠিক আছে, হলো। এবার এটাকে যদি আমি প্লে করি কি হয় দেখেন, খুব দ্রুত হচ্ছে, তাই না? কারণ কি, এখানে আমি টাইম সেট করে দিইনি। তাহলে আমাকে টাইম সেট করে দিতে হবে। প্রত্যেকটাকে ধরে এখান থেকে আমি 0.5 সেকেন্ড টাইম সেট করে দিলাম। এবার প্লে দেই। এবার বিষয়টা কি, একটা ফ্রেমেই যে বিষয়টা এমন অ্যানিমেশন আকারে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ। তো অ্যানিমেশন সেভ করার জন্য আমাকে মূলত যেতে হয় ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখানে জিআইএফ ফরম্যাটে বিষয়টাকে সেভ করা যায়। কার্টুন সেভ। এবং সেই অ্যানিমেশনটা দেখার জন্য আপনাকে অ্যানিমেশনটা প্লে করতে হবে যে কোনো ব্রাউজারে। যে কোনো ব্রাউজারে আপনি অ্যানিমেশনটাকে নিয়ে রেখে দেন, অ্যানিমেশনটা প্লে হবে। ঠিক আছে? কারণ আমাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 এ যেই ডিফল্ট ফটো ব্রাউজার, মানে ফটো স্লাইডারগুলো আছে, সেখানে অ্যানিমেশন দেখা যায় সম্ভব না জেপিজি ছাড়া। তো যে কোনো ব্রাউজার আপনি এটাকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আরেকটা এ ধরনের আরেকটা চমৎকার কাজ আপনাদেরকে দেখাচ্ছি, অ্যানিমেশনের আরেকটা পার্ট, মানে আরেকটা কাজ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা কেটে দেই। ঠিক আছে, টাইমলাইনটা আপাতত অফ করে দেই। হ্যাঁ, তো অ্যানিমেশনগুলো এই ধরনের ছবি আপনি গুগল থেকে সার্চ করে পাবেন। ঠিক আছে? তারপরে এগুলোকে কি কেটে কেটে তৈরি করে নিতে হবে, তাই না? একটা ডকুমেন্ট সাইজের ভিতর কেটে এগুলোকে রেডি করে নিতে হবে। যেমন কিভাবে করা যায়, আমি সিলেকশন টুল দিয়ে
এটাকে সিলেকশন করে ফেলি। হ্যাঁ, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কি করলাম, ওখান থেকে প্রত্যেকটা ছবি আমি সিলেকশন করে কেটে কেটে এখানে লেয়ার ওয়াইজ নিয়ে আসলাম। এবার বিষয়টা যেটা করব, দেখেন এখানে কি দাঁড়াচ্ছে যে এই চকলেটটা মেল্ট হয়ে একদম ধীরে ধীরে মেল্ট হয়ে গলে যাচ্ছে। এই বিষয়টা আমি করার চেষ্টা করব, অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে কি করতে পারি, উইন্ডো থেকে টাইমলাইনে চলে যাই। টাইমলাইনে গিয়ে যে প্রথম ফ্রেমটার জন্য আমি সবগুলোকে আই অফ করে দিলাম, ঠিক আছে, শুধুমাত্র এটাকে দেখতে চাচ্ছি। দেন এটা কি সিলেক্টেড ফ্রেম, ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমস, এটা নিয়ে এখানে এটাকে আই অফ করে এটা নিলাম। দেন আবার ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম, এটাকে আই অফ করে এটা নিলাম। এভাবে কাজগুলো করি। এবার কি হলো, হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা ফ্রেমে একটা টাইম সেট করে দেই, যে ধরি 0.5 সেকেন্ড করে দিলাম। এবার যদি একটু প্লে করি, দেখেন কি হয়, সে খরগোশ চকলেটটা মেল্ট হয়ে হয়ে ধীরে ধীরে গলে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি চাচ্ছি যে এটা যে মেল্ট হয়ে গলে যাচ্ছে, আবার সেখান থেকে আবার এটা ধীরে ধীরে তৈরি হবে। তাহলে কি করা যায়, স্টপ করি, আবার লাস্ট ফ্রেমটাকে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমস নিয়ে, ঠিক আছে, এক্ষেত্রে এটাকেই রাখি, আবার নিলাম, এটাকে আই অফ করে এবার এটা নিলাম, আবার নতুন ফ্রেম নিয়ে এটা আই অফ করে এটা নিলাম। এভাবে পুরোটা কন্টিনিউ করি। ঠিক আছে, এবার যদি পুরো বিষয়টাকে আমি প্লে করি, দেখেন কি হয়। হ্যাঁ, ওটা পুরো ধীরে ধীরে মেল্ট হয়ে হয়ে যাচ্ছে, আবার সেটা আবার ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে, আবার ভ্যানিশ থেকে আবার এটা কন্টিনিউ করছে পুরোটা। ঠিক আছে, তো এই ধরনের অ্যানিমেশনগুলো মানে ফ্রেম বাই ফ্রেম করে ফটোশপ দিয়ে বিষয়গুলো তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে এটা আবারও সেভ করে দেখাচ্ছি। ফাইল থেকে সেভ ফর ওয়েব, জিআইএফ, জিআইএফে গিয়ে আপনি ডেস্কটপে সেভ করি, সেভ ডেস্কটপ, সেভ। ঠিক আছে, দেন আপনি কি করতে পারেন, এটা যে কোনো ব্রাউজারে যদি নিয়ে রেখে দেন, এটা প্লে হবে, অ্যানিমেশনটা দেখাবে। জিআইএফ ফরম্যাটে সেভ করতে হয় বিষয়গুলো, অ্যানিমেশনগুলোকে। ঠিক আছে, আই হোপ মজা পেয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি।